উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মিনিং টার্ন পর্ব 3। কাহিনী শুরুতে এখানে প্রথমে দেখানো হতে থাকে মিয়াওকে নিয়ে বাকি 3জন বন্ধু আবার গেছে ইটভাটাতে কাজের জন্য। তো সেখানে তাদের ম্যানেজার তাদের জানিয়ে দেয় যে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। প্রথমত তারা অর্ধেক দিনের কাজ করে গেছে, অর্ডারটা এখানে অনেক বড় ছিল। তারা যদি তখন না থাকতো, এখানে বাকিদের সে খুঁজে এনেছিল কাজের জন্য, না হলে এই বড় অর্ডারটা কমপ্লিটই হতো না। যে সবাইকে চিৎকার করে বলেছিল যে ওভারটাইম করতে হবে, অর্ডারটা তাদের অনেক বড়। তুমি 3 বন্ধু সেই ম্যানেজার জিং এর কাছে খুবই অনুরোধ করতে, সেই জিনিসগুলো কোনোভাবে পাত্তা দেয় না। বলতে থাকে যে তার এখানে কিছু করার নেই, তার উপরওয়ালার কাছে তাকে জবাবদিহি করতে হয়েছে, সে নিজের উপর দোষ নিয়েছে। সব মেয়েদের মধ্যে একজন বলে ওঠে সেই ম্যানেজার জিংকে তো সহজে তো তারা তার পিছু ছাড়াতে পারবে, কারণ হাফ ডে করেছে, বাকি সব মেনে নিন, আগে যে কাজগুলো করেছিল সেই স্যালারিটা দিয়ে তারা ছাড়ুক। তোর ম্যানেজার জিং বলতে থাকে যে তারা কোনোভাবে ডিসিপ্লিন ছেলে মেয়ে না, এখানে তারা খুবই লাকি, তাদের উপর এখানে সে কম্পেনসেশন লাগাচ্ছে না, এখানে স্যালারি তো সে কোনোভাবেই দেবে না। কথাগুলো শুনতে ডেবাওয়ার এখানে ভীষণ রাগ হয়, সে একটা ইট তুলে নিয়ে মারতে যায় জিংকে। বাকি বন্ধুরা অর্থাৎ সুইয়াং, গাওয়া এবং মেইমেও তাকে থামায়। ম্যানেজারের উপর হামলা হচ্ছে দেখে ম্যানেজার বলে তারা বাচ্চারা এখানে অনেক ছোট, এই কাজগুলো অনেক আগে করে এসেছে, আর সে এটাও বলে যে তার সাথে তার কর্মীরা আছে। কথাটা শুনে বাকি কর্মীরাও বাচ্চাগুলোর দিকে এগোতে থাকে। ম্যানেজার জিং এখানে আবার বলতে থাকে বাচ্চা যখন ছোট ছিল বা হয়তো জন্মগ্রহণও করে, তার নিজের বিভাগের থেকে তাদের বয়সে যখন ছিল তখন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন হয়েছিল। কথাটা উদাহরণ দেখানোর জন্য সে একটা বড় ইট নিজের হাত দিয়ে ভেঙেও দেখায় তাদের। তারপর বন্ধুরা দেবাওকে নিয়ে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায় আর কিছু না বললে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে অসুস্থ বাচ্চার কথা বলা হয়েছে, তার বাবা হানসুইকে নিয়ে তাদের বাড়িতে এসেছে। ওর বাবা হানসুই এখানে আসলে চিকিৎসা বিদ্যা সামান্য জানে। সেই ছোট বাচ্চাটাকে চেক করে নিয়ে বলে এমন কোনো বড় ব্যাপার না, ওদের গরমে এত চলাফেরার জন্য বাচ্চাটা একটু ঠান্ডা লেগে গেছে, একটা দুটো ওষুধের ডোজ দিলেই সে ঠিক হয়ে যাবে। বাচ্চার মাকে বলতে থাকে এত বেশি চিন্তা না করতে, তার বাবা ভলেন্টিয়ার ডক্টরের কাজ করে, যারা পুনর্বসতির জন্য এসেছে তাদের শরীর খারাপ হলে তার বাবার কাছে ট্রিটমেন্টের জন্য তারা আসতো। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে বাবাও সাইকেলে করে মেইমেওকে নিয়ে তার বাবার স্কুলের সামনে নিয়ে এসেছে। ও বলতে থাকে তার বাবা এসেই কাজ শুরু করে দিয়েছে, খুব ভালো হয়েছে। ওখানে তার বাবার সাথে দেখা করতে গেলে সে ডেবাওকে বলে দেয় সে যেন তার সাথে ভেতরে না যায়, সে চায় না তার বাবা তাকে দেখে। কথা শুনে ডেবাও আবার চলে যেতে গেলে মেইমেও তার কাছে প্রথমে ক্ষমা চায়, এটা বলে যে এটা তার ভুল হয়েছে, তার জন্য 3 বন্ধু ডে অফ নিয়ে এখন তাদের কাছে কাজ নেই, যে তাদের গ্রামে থাকতে আসছে এই কথাটা তাদের জানানোই উচিত হয়নি। ও বলে কাজ আসে যায়, কোনো বড় ব্যাপার না, পাদের মতো। মিয়া বলে এরকম কথা তার বলা ঠিক না, কোনোভাবেই কোনো খারাপ মানুষের সামনে জিনিসগুলোকে অভদ্র আচরণ বলে, আর সে ভবিষ্যতে যেন এরকম না করে। বলে মেইমের বলা কথাগুলোতে আর সবসময় মাথায় থাক। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু এসেছে মিস্টার চেনের সাথে দেখা করতে তার অফিসে। সেখানে থাকা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে যে মিস্টার চেন এসেছে কি, তাদের গ্রামের বিদ্যুৎ সংযোগের কাজের জন্য কথা বলতে এসে। তোরে সে সিকিউরিটি গার্ড বলে যে সে তো জানে না ভেতরে এসেছে কিনা মিস্টার চেন, সে চেক করে নিয়ে বল। সিকিউরিটি গার্ড এদিকে ঘরের ভেতরে গিয়ে মিস্টার ঝাও আর মিস্টার চেনকে বলে যে ট্যান ভিলেজ থেকে এসেছে একজন লিডারের বৈদ্যুতিক সংযোগের বিষয়ে কথা বলার জন্য, এখানে মিস্টার চেনের সাথে দেখা করতে চায়। চেন এখানে মিস্টার ঝাওকে জিজ্ঞেস করে যে সে কি এখনো সংযোগ স্থাপন করেনি, ওদের জন্য ওখানে তো হাউস হোল্ড চলে এসেছে। ঝাও মিস্টার চেনকে বলতে থাকে যে এগুলো মিথ্যে কথা, যে এখানে চেক করেছে যে 60টা এখনো হয়নি, 59টা বিবাহ সবে উপস্থিত হয়েছে। চেন এখানে রাগ করে বলতে থাকে যে মিস্টার ঝ্যাংয়ের সাথে তো তার কথা হয়েছে, ঝ্যাং জানিয়েছিল যে 60 জনের বেশি পরিবারই হবে, এভাবে এখন মিথ্যে কথা বলে চিট করছে। আর দুজন সিকিউরিটি গার্ডকে জানিয়ে দিয়ে বলে যে চলে যেতে বল, ব্যক্তিটি এসেছে তাদের জন্য জানিয়ে দিতে তাকে যে মিস্টার চেন এখনো ফিরে আসেনি। সিকিউরিটি গার্ড এসেও বাইরে ডেফুকে বলে দেয় যে মিস্টার চেন এখনো আসেনি, তাকে এই বিষয়ে কথা বলার জন্য আগামীকাল আসতে। ওখানে প্রথমে হতাশ হয় আর বলে যে কথা তো ছিল যে আজকে সন্ধ্যের মধ্যে চলে আসবেন, সে চুপ করে ভাবে একটা মানুষ ফিরে আসেনি আর কি বা করতে পারে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে হানসুইকে নিয়ে সেই অসুস্থ বাচ্চাটার বাড়িতে এসেছে। হানসুই সেই বাচ্চাটাকে চেক করে বলছে যে ওষুধ খাওয়ার পর তার জ্বর আর সর্দি সামান্য কমে গেছে, এখন সে যে ওষুধটা দেবে সেটা খাওয়ার পর একদম সে ঠিক হয়ে যাবে, সে ছোট বাচ্চা। হানসুই এখানে জিজ্ঞেস করে যে ফুকে বিদ্যুৎ সংযোগ নিয়ে তাদের গ্রামের যে কথাবার্তা চলছে সেটা কত দূর এগিয়ে। বাচ্চাটার মা এখানে হানসুই এবং ডেফুর কাছে অনেক ধন্যবাদ জানায়। এখানে ডেফু সকলকে জানাতে থাকে 8টা পরিবার হলে তারা যেমন বিদ্যুৎ সংযোগ পেয়ে যেত, কিন্তু এখন সেটা হবে না, 59 জন বসতি আছে। পুনর্বসতির জন্য সেই গ্রামের লোকেদের সমস্ত আনার জন্য আর তার সহযোগী মহিলা কোনোভাবেই সফল হয়নি, কারণ এখানে মাঝপথে 3টে পরিবার পালিয়ে গেছে। সুস্থ বাচ্চার মা বলতে থাকে তারা অন্য গ্রামে ছিল, তারা যদি তাদের নিজেদের গ্রামের হতো তাহলে কোনোভাবেই সে কথা বলে যেতে দিত না তাদের। ডেফু বলে এটা একদম সত্যি কথা, তাদের গ্রামের হলে তারা কথাবার্তা বলে আটকে দিত, তখন এখানে তাদের পরিশ্রম আরেকটু বেশি করতে হবে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু নিজে সাইকেল নিয়ে বেরোতে বাবা হানসুইকে বলতে থাকছে যে সে আবার সাবস্টেশনে যাচ্ছে, উচ্চপদস্থ আধিকারিকদের সাথে আবার কথা বলে দেখবে।
কারণ একটা দুটো পরিবারের কমতির জন্য কোনোভাবে বাকি 59 পরিবারকে তারা এরকম অস্বস্তির মধ্যে রাখতে পারে না। যাবতীয় নীতি সমস্ত মানুষদের জন্যই তৈরি হয়, সমস্ত সরকার তৈরি করে। এতগুলো মানুষদের জন্য কিছু নীতি পলিসি সরে যেতে পারবে না, এটা হতে পারে না। এর দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু সরকারি বিভাগীয় দপ্তরে আবার এসেছে উচ্চপদস্থ কর্মীর সাথে দেখা করার জন্য, অর্থাৎ মিস্টার চেনের সাথে। সেখানে উপস্থিত না থাকায় মিস্টার ঝাও ডেফুকে বলতে থাকে তবে এতক্ষণ অপেক্ষা করে কোনো লাভ নেই, কারণ মিস্টার চেন সরকারি বিভাগীয় কাজের জন্য মিটিং করতে অন্য জায়গায় গেছে, এই কদিন সে আসবে। তোরে ডেফু বলে এটা তার কাজের মধ্যে পড়ে, সে এটা নিশ্চয়ই করবে। কাজটা হলো যে জিনটান ভিলেজে বিদ্যুৎ সংযোগ এসেছে এটা দেখা। কাজটার জন্য যদি তার উচ্চপদস্থ আধিকারিককে ধরে সাথে কথা বলতে হয় সেটা সে করবে, আর তার জন্য সে অপেক্ষাও করবে। এর জন্য তো সে সরকারের থেকে টাকাও পাচ্ছে। অপেক্ষা করাটা এখানে তার কাজের মধ্যেও পড়ছে। এদিকে দৃশ্যে আবার প্রথমে দেখানো হতে থাকে যে শিক্ষক বেই তার নিজের প্রাইমারি স্কুল বড় ব্ল্যাকবোর্ডটা রং করছে। তখনই সেখানে তার মেয়ে মেইমিয়গে উপস্থিত থাকে এটা জানাতে যে ডেবাওয়ার সাথে কাজের জায়গায় গিয়ে কাজ তারা পায়নি, নতুন কাজ খোঁজার জন্য বন্ধুরা অন্য জায়গায় যাচ্ছে। এখন ওখানে মেইমিয়গে বলে যে সে তো তাদের গ্রামে পড়াশোনা শেষ করেছে সিনিয়র স্কুলে, তাই সে এখানে প্রাইমারি স্কুলে টিচারই করতেই পারবে। ওখানে সাবধানি দেয় সে তার বাবার মতো টিচারই করে সারা জীবন কাটাতে পারবে না, তাই সেই কাজটা করতে ইচ্ছুক নয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু স্টেশন অফিসের ভেতরে অপেক্ষা না করে অফিসের বাইরে 3 দিন যাবত অপেক্ষা করছে। আর এদিকে অফিসের ভেতরে মিস্টার চেন মিস্টার ঝাও কথা বলছে। মিস্টার ঝাও দেখিয়ে মিস্টার চেনকে বলছে এই লোকটা কি বেদি ব্যক্তি, মানতেই হবে তাদের। দিন ধরে সকালে আসছে আর বিকেলে চলে যাচ্ছে। ভাই অনেক বলেছে কিন্তু কোনোভাবে সে সেই জায়গা থেকে নড়চড় করেন। ঝাও জানায় মিস্টার চেনকে যে সে বলেছিল ফুকে একবার যে অফিসের ভেতরে না বসতে তাদের কাজে ডিস্টার্ব হয়, সেখানে তার কথা শুনে অফিসের বাইরে অপেক্ষা করছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে 4 বন্ধু একসাথে বসে কথা বলছে। তারা এখানে কোনো কাজই খুঁজে পাচ্ছে না তাদের জীবিকা নির্বাহের জন্য। ওখানে বাকি 3 জনকে বলতে থাকে যে তারা ছোটবেলায় একবার পালানোর প্ল্যান করেছিল তাদের ইয়ংকন ভিলেজ থেকে। তখন ভেবে খুব জিনিসটা মজা পায়, ভাবে তারা যদি তখন টাকা উপার্জনের জন্য বেরিয়ে পড়তো তারা কি কাজ খুঁজে পেত। বাবা এখানে বিরক্ত হয়ে বলতে থাকে এখানে যতক্ষণ আসেনি ততক্ষণ সবকিছু ঠিক ছিল, আসার পরেই তাদের ইটভাটা থেকে কাজটা চলে গেল। ওখানে রেগে বলতে থাকে গাওয়াকে যে তার বাজে মুখটা বন্ধ রাখতে। তারা আনলাকি, আর যেই ম্যানেজার কাজ করেছে এর সাথে সে তো খারাপ, কারণ তাদের আগের কাজেরও টাকা দেয়নি। এখানে দুঃখ পেয়ে বলতে থাকে হ্যাঁ দোষটা তার জন্যই এখানে বাকি 3 বন্ধুর দশা এরকম হয়েছে, তাদের কাজ চলে গেছে। এখানে সুইওয়াং বলতে থাকে যে গাওয়া কথাটা একদম ঠিক বলে, মেয়েও ওখানে মেয়ে আর মেয়েদের জন্য আশেপাশে এখন কাজ কম আছে। বলে সব সে বুঝতে পারছে কিন্তু তার কাছেও কিছু করার নেই, কারণ তার বাবা জিনটান ভিলেজ প্রাইমারি স্কুল প্রিন্সিপাল হয়ে অ্যাসাইন হয়েছে, এখান থেকে সে কোথাও চলেও যেতে পারবেন। বন্ধু বলতে তারা 3 জনই আছে মেইমিয়ং বলে কষ্ট পেয়ে সে সেখান থেকে যেতে থাকলে বাকি 3 বন্ধু তাকে চেয়ার আপ করার চেষ্টা করে। বলতে থাকে যে তারা অন্য জব ঠিকই খুঁজে বার করবে, কোনো ধরনের কোনো বড় ব্যাপার না, কথাগুলো বলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ডেফু দেখা করতে এসেছে মিস্টার চেনের সাথে। মিস্টার চেন মিস্টার ঝাওয়ের কথা শুনে বাধ্য হয়ে ডেফুকে নিজের সাথে কথা বলার জন্য অফিসে আসতে দিয়েছে। চেন এখানে ডেফুকে বলছে যে সে শুনেছে জিহাইগু নামক জায়গাতে থাকুয়ান ভিলেজের অন্তর্গত বাসিন্দা। এটাও শুনেছিল সেখানের মানুষরা দিনের আলোর মতো সৎ এবং খচ্চরের মতো জেদি। সে ডেফু এবং তার যে সুপিরিয়র আছে মিস্টার ঝ্যাং তাদের কার্যকলাপ দেখে বুঝতেই পারছে। সে এটাও জানায় যে তার হার্ট অ্যাটাক হতে চলেছে। প্রায় 5 দিন ধরে ডেফু এই কাজটাই করে যাচ্ছে। বিভাগের সাবস্টেশনে যারা কাজ করে তারা জানে ভেতর ডেফু কি কাজের জন্য আসছে, কিন্তু বাইরের লোকেরা এখানে হাসাহাসি করছে সরকারি বিভাগের দপ্তরিদের উপর। এখানে তারা ভাবছে যে ডেফু ঋণ সংগ্রহ দপ্তর থেকে এসেছে, তাদেরই রিলোকেশন সেটেলমেন্ট দপ্তর হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়ে আছে তার জন্য। তোর এখানে ডেফু বলতে থাকে সে এখানে মিস্টার চেনের সমস্ত কথা বুঝতে পারছে। এখানে মূল সমস্যা হলো যে জিনটান ভিলেজের বাসিন্দারা বহুদিন ধরে এই সমস্ত জিনিসপত্র করে আসছে, জলাভাব এবং বিদ্যুতের অভাব। প্রথমে তারা যখন এখানে বসতি গড়েছিল সমতলের উপর তারা খুবই খুশি ছিল, জীবন ধারণের জন্য বাকি জিনিসপত্রগুলোরও খুবই প্রয়োজন। এটাও জানে এই দপ্তরেরই লোকেরা তাদের গ্রামের লোকেরা এতটাই গরিব, কাজের জন্য পরিবার থেকে একজন করেই যেতে পারে, তাদের উপরেই পরিবারের ঘরের সমস্ত দায়িত্ব পড়ে। কিছু কিছু সময় তো তাদের গ্রামে এরকমও দেখা গেছে যে তাদের গ্রাম থেকে একজন মেম্বার কাজের জন্য বাইরে গেছে এবং বছরভর তারা ফিরেই আসেন। 2 দিন বাদে পরিবারের লোকেরা তাদের দেখতে পেয়েছে। এটাও জানাতে থাকে যে জল আর বিদ্যুৎ ছাড়া কোনোভাবেই তাদের গ্রামের কন্ডিশন ইমপ্রুভ করবে না। এরকমও হতে পারে যে নতুন বাসিন্দারা এসেছে এবং যারা পুরনো বাসিন্দা দিন ধরে এই প্রমিসগুলো বইতে বইতে তারাও হয়তো বিরক্ত হয়ে চলে যেতে পারে। চেন এখানে ডেফুকে বলতে থাকে সে সব কথা মানছে, এখানেও সে সরকারি কর্মচারী আর সরকার একটি পলিসির বিরুদ্ধে সে কোনো কাজ করতে পারে। সে যদি এখানে জিনটান ভিলেজের উপর সদয় হলে তার চাকরি চলে যেতে পারে। আর তার থেকেও বড় কথা
এই যে গ্রামের এই অবস্থা হয়ে আছে, হাউস হোল্ড কম আছে, তারাও তো এভাবে এসে বায়না করতে থাকবে। এ যদি সরকারি কাজও না করে, ডেফুরও এখানে জানা উচিত। ডেফুরও একজন সরকারি বিভাগের দপ্তরির জন্যই সে এখানে ডেফুর কথা শুনছে। এখানে মিস্টার চেনের কাজ ডেফুর কথাও শুনতে। যদি এটাও না করে তাহলে সে দণ্ডপ্রাপ্ত হতে পারে সরকারের তরফ থেকে। তো এটাও তো ঠিক যে 80টা যেরকম বলা ছিল, তারা এখানে কম করে বেঞ্চমার্ক 60-এ করেছে হাউস হোল্ডের জন্য, থেকে বেশি তারা আর কিছুই করতে পারবে না। তো এখানে বলতে থাকে মিস্টার চেনকে যে একটু বিবেচনা করে দেখতে। চেন এখানে বলতে থাকে সে যা করার অনেক করেছে, তো এখানে যা বলছে সেগুলো রুলসের বিরুদ্ধাচরণ করা হবে। জিজ্ঞেস করে এই সমস্ত রুলস কে সেট করে। তোর এখানে জানায় মিস্টার চেন তাদের উচ্চপদস্থ যারা আছে তারা সেই বিভাগ থেকে এই সমস্ত পেপারস তৈরি করে সরকারের আদেশ অনুযায়ী। এটাও বলে যে মিস্টার চেনকে ডিরেক্টরের সাথে কথা বল স্পেশাল কেসে স্পেশাল সলিউশন। চেন জানিয়ে যায় সে এর থেকে বেশি আর মার্সি কোনোভাবেই দেখাতে পারছেন। এটাই এখানে শেষ, রুলসের বাইরে আর কোনো কাজ করতে পারবে না। 60টা পরিবার হবে, তারপরে বিদ্যুৎ সংযোগ পাবে জিনটান ভিলেজ। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে জিনটান ভিলেজে যেই ব্যক্তি অন্য গ্রামের পাতকুয়ো থেকে জল আনতে যায়, সেখানে গিয়ে দেখার জন্য যে 1 ইউয়ান রেট ছিল সেটা বেড়ে গেছে, এটা 15 ইউয়ান করে দিয়েছে। জিনটান ভিলেজের ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকা ব্যক্তিদের বলতে থাকে এরকম কি করে করতে পারে, কালই তো দাম ঠিক ছিল, এখন আবার আজকেই এত বেড়ে গেছে, তো ফাটকাবাজি চলছে, এগুলো তো সব ধোকাবাজি। এখানে থাকা লোকেরা বলতে থাকে এটা তাদের পার্সোনাল পাতকুয়ো না, এখানে যে দাম নির্ধারণ করে যে ওনার এই কাজটা করেছে, তাই তাদের উপর চিৎকার না করলে ভালো। এটাও জানা যায় তাদের যদি এতই অসুবিধা হয়ে থাকে তারা এখান থেকে না নিয়ে চলে যেতে পারে ব্যারেলগুলো রেখে। পরে দুতরফের হাতাহাতি শুরু হতে থাকলে সেখানে জিনটান ভিলেজের গ্রাম প্রধান এখন হানসুই উপস্থিত হয়ে যায় এবং তাদের থামায়। হানসুই গিয়ে অন্য গ্রামের লোকেদের জিজ্ঞেস করে যে এর কারণ কি, জলের দাম বেড়ে যাওয়ার। তোরে সেই গ্রামের ব্যক্তি বলতে থাকে যে বিদ্যুতের দাম বেড়েছে, কারণেই এখানে জলের দামও বেড়ে গেছে, এখানে নিজেদের হাতে কিছু নেই। সে এখানে অন্য গ্রামের সেই ব্যক্তিকে একপাশে নিয়ে গিয়ে কথা বলতে থাকে যে যদি বন্ধ হয়ে যায় তাহলে জিনটান ভিলেজ একেবারেই শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত তাদের গ্রামে কোনো পাতকুয়ো তৈরি হয়নি, এত দামি জল তো জিনটান ভিলেজের লোকেরা কিনতেই পারবে না। অন্যান্য গ্রামের লোকেরা যাদের কাছে পাতকুয়ো নেই তারাও কিনতে পারবেন। জল খুবই দামি হচ্ছে এখানে করার জন্য, জীবন ধারণ করার জন্য। তার থেকেও বড় কথা, যারা ফসল ফলাতে পারে মাটিতে জল দেওয়া তাদের জন্য খুব এক্সপেন্সিভ হয়ে যাবে। গ্রামে সেই ব্যক্তিটি এখানে বলতে থাকে হানসুই পাতকুয়োটাও তার না, মানে জলের দাম নির্ধারণ করে বাড়ায়ও সে নিজে নিয়ে। তো জিনটান ভিলেজের ব্যক্তিরা তাকে উল্টোপাল্টা কথা বলে তার সাথে মারামারি করতে শুরু করে। সে এখানে অন্য গ্রামে সেই ব্যক্তিকে বলতে থাকে যে এবারের মতো আগের দাম ছিল সেই দামে তাদের জল নিয়ে নিতে দিতে, এখন যদি তারা জল ঘরে নিয়ে না যায় তারা পরিবার টানতে পারবে। আর থেকেও বড় কথা, তাদের বউরা তাদের চিবিয়ে খেয়ে ফেলবে। একটা দিনের জন্য শুধুমাত্র একটু বিবেচনা করতে পরের দিন থেকে দাম বড় নির্ধারণ হয়েছে, সেই দামেই তারা কিনবে। যখন সে গ্রামের সেক্রেটারি হয়ে কথা দিচ্ছে, এটাও বলে যে জিনটান ভিলেজের কোনো ব্যক্তি যদি অন্য গ্রামের ব্যক্তিদের সাথে কোনো রকমের গালাগালি বা খারাপ আচরণ করে, খারাপ কথা সে এখানে ধরে ধরে তাদের পেটাবে। দুতরফের সম্মতি সব দিকে ঠিক হয়ে যায় এবং জিনটান গ্রামের লোকেদের এখানে জল নিতে দেওয়া হয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু এবং হানসুই তাদের গ্রামের আশেপাশে চারার মধ্যে জল দিচ্ছে। সেইগুলো বলতে থাকে যে এখানে আসা প্রয়োজন উইওয়াং এর দাদু এখানে ছোট ছোট চারা গাছ লাগাতে থাকে। এটা বলেছিল যে এই চারাগুলো যখন বড় হয়ে গাছ হয়ে যাবে, মাটি শক্তপোক্ত করবে, ঝড় বাতাস থেকে বাঁচা, বেশি রৌদ্র খরা তাপ থেকে বাঁচা, ছোট তারা যে শস্য লাগাবে সেগুলোকে রক্ষা করবে। তার থেকেও বড় কথা, ভবিষ্যতে তাদের জেনারেশন শান্তিতে থাকবে। হানসুই এখানে ডেফুকে এটাও বলে যে সেই মানুষটার বয়স 70 ছিল, নিজেকে রোদের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে সেই চারা গাছগুলো লাগিয়েছিল। তো সে অসুস্থ হয়ে যাওয়ার জন্য এখন তাকে বাড়ি ফিরে যেতে হয়েছে। এখানে হানসুইকে জিজ্ঞেস করে যে সুইংওয়াং এর দাদুকে কি সে দেখা করতে গেছিল ইয়ংকোয়ান ভিলেজে। হানসুই জানে হ্যাঁ সে দেখে এসেছে, মানুষটা এখন ঠিক আছে, তার লোয়ার ব্যাক পেনটা এখনো কমেনি। যখন গেছিল সে দেখা করতে সেই ব্যক্তিটির সাথে, সে জানতে চেয়েছিল সে যে চারা গাছগুলো লাগিয়েছিল কেমন আছে। হানসুই বলে সেই ব্যক্তিটিকে সে কথা দিয়ে এসেছিল যে সে যতক্ষণ আছে চারা গাছগুলো ঠিক থাকবে, এর জন্য তো প্রাথমিকভাবে জলের প্রয়োজন। বলতে থাকে এই বছরটাও শুষ্ক গেছে, এখানে জল প্রচন্ড খরচ হচ্ছে চারা গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। হানসুই বলতে থাকে এখানে তো সেচেরও অভাব হয়েছে, নদীর জল এখানে খুবই কম, তার জন্য এখানে গিয়ে পাতকুয়ো থেকে গিয়ে অন্য গ্রাম থেকে জল আনে, সেখানেরও দাম বাড়িয়ে দিয়ে। এটাও জানায় যে সেখানে মারামারির ঘটনাও ঘটেছিল। সে এখানে ডেফুকে বলতে থাকে যে সে এসেছিল, ছেলে যেভাবে কথা দিয়েছিল তাকে ছেলের জন্য আর গ্রামের সকল লোকেদের জন্য পর্যন্ত সমস্ত কিছু ম্যানেজ করে এফোর্ট করছে। এটাও জানে যে মিস্টার ঝ্যাঙার তার ছেলে অনেক কাজ করছে, পরিশ্রম করছে পুনর্বসতির জন্য। হানসুই যেখান থেকে দেখতে পাচ্ছে যে জিনিসটা থেকে আরো কঠিনতর হয়ে যাচ্ছে, এভাবে চললে কিভাবে হবে। ডেফু বলতে চাই এখানে তার বাবাকে যে তার বাবা কি বলতে চাইছে পরিষ্কার করে তাকে বলল। পরে হানসুই বলতে থাকে যে এতজন ব্যক্তি গ্রামের সে এখনো পর্যন্ত বুঝিয়ে সুঝিয়ে রেখে, যদি বিদ্যুৎ সংযোগ হবে না এই কথা জানতে পারে, কেউই এক মুহূর্ত এখানে থাকবে না। হয়তো থামানোর জন্য তাকে এখন হৃদয়টা তার পাথরে তৈরি করতে হবে। খুব খারাপ বিষয় হচ্ছে এটা, তারা যদি সকলে এখান থেকে চলে যায়, ছোট চারা গাছগুলো পরিণতি খুবই করুণ হবে, তাদেরকেও দেখভাল করবে না,
এটাই ভেবে আর বেশি খারাপ লাগছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু সরকারি আধিকারিক দপ্তরের বিভাগীয় হেডের সাথে দেখা করতে এসেছে ডিরেক্টরের সাথে। ডিরেক্টরকে একটা চিঠি দিয়ে বলে যে তাদের জিনট্যান ভিলেজ প্রত্যেকটা মানুষের যাবতীয় অসুবিধার বিদ্যুতের অভাব এবং জলাভাব নিয়ে সেগুলো এর মধ্যে লেখা আছে, তারা সাইন করে ফিঙ্গারপ্রিন্টসও দিয়েছে এর মধ্যে। আর এখানে ডিরেক্টর বলতে থাকে ডেফুকে যে মিস্টার চেন তার সাথে একবার দেখা করতে এসে মা ডেফুর বিষয়ে বলেছে। ডেফুর পরেই সে কথা বলে যে বাচ্চা ছেলেটা অনেক পরিশ্রম করছে। এটাও ডিরেক্টরকে বলেছিল যে এক্সেপশনাল যদি কোনো সলিউশন এর জন্য তৈরি করা যায়। ডিরেক্টর এটাও জানায় যে ডেফুর পরিশ্রম দেখে সেও খুবই স্পর্শ হয়েছে। ডিরেক্টর এখানে ডেফুকে বলতে থাকে সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যাই আছে এখানে, এটা হচ্ছে ডেফু যদি আরেকটু আগে আসতো খুবই ভালো হতো। এখানে যে চিফ ছিল কিছুদিন আগে এই রিজাইন করে চলে গেছে। কোনো রুলস রেগুলেশন সামান্য ছাড়িয়ে কিছু এক্সেপশন করার জন্য চিফ ডিরেক্টর দুজন ডেপুটি লাগে, পর অ্যাডমিনিস্ট্রেশন মিটিং হয়। এখানে চিফের সাইন থাকলে সম্মতি সূচকভাবে সমস্যা নিবারণ হয়ে যায়। সমস্যাটা এখানেই যে নতুন চিফ এখন এসে উপস্থিত হয়নি। এখানে বলতে থাকে 2 বছর ধরে একটা ঝ্যাং আর সে মিলদের এলাকার এবং সমস্ত এলাকা ছাড়িয়ে সমস্ত বসতির একটা পরিবার ধরে ধরে বুঝিয়েছে বসতির জন্য এবং রাজি করিয়ে এখানে এনেছে। গত এত বছর ধরে তারা এখানেও এখনো পর্যন্ত সমস্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন করেও সত্যি চালিয়ে যাচ্ছে। লাভাব, অর্থাভাব, খাদ্যাভাব, বিদ্যুতের অভাব সবকিছুই আছে এখানে। বসতি লোকেরা মিস্টার ঝ্যাং এবং ডিফুর মুখের দিকে তাকিয়ে আছে, কারণ তারা তাদের প্রমিস করেছে। এই প্রমিসগুলো যদি তারা না রাখতে পারে তাদের এতদিনের সমস্ত পরিশ্রম তাদের ব্যর্থ হবে। বসতির লোকেরা হয়তো এক এক করে ফিরেও যেতে পারে, কোনো দিক কোনোভাবে এখানে সুরাহা হবে না। ডিফু এখানে ডিরেক্টরকে বলে যদি কিছু সাহায্য করতে পারে তার কাজে একটু সহজ হয় বিষয়টা। ডিরেক্টর এখানে ডিফুকে বলতে থাকে সে একবার দেখতো যে গ্রামে লোকেদের সম্মিলিত নেচার আর ফিঙ্গারপ্রিন্টস এর পেপারটা দিয়ে তো সমস্যা লিখে দিয়ে এই পেপারটা সেদের এখানের ইনচার্জ ডেপুটি লিউকে দেখা আসলে যাবতীয় অপারেশন এবং টিসের এখানে ইনচার্জ যদি বিষয়টা এখানে রাজি হয়ে যায় তাহলে মতোই তারা একটা পেপার তৈরি করবে ড্রাফট, এবং সেটা তারা যখন নতুন একজন আসবে তার সামনে এটা পরিবেশন করবে রিপোর্ট। যদি এখানে রাজি হয়ে যায় সব ঠিকঠাক থাকে মিস্টার চেন তাদের গ্রামে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়ে আসবে। বলে এখানে তাকে সামান্য ধৈর্য ধরতে অপেক্ষা করতে সে দেখছে। কিছুক্ষণ বাদেই আবার ডিরেক্টর ফিরে এসে ডেফুকে বলতে থাকে যে কিছু করার নেই, মিস্টার লিউ বলে দিয়েছে রুলসের বাইরে কোনো কাজই করা হবে না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সহযোগী মহিলার সাথে ডেফু কাজ করছে। এখানে মনমরা হয়ে বসে থাকতে দেখে সেই সহযোগী মহিলা সে তাকে একটু জল পান করতে বলে মিস্টার ঝ্যাং বাইরে মিটিং এ গেছে কাজ, সে ফিরে এলে হয়তো কিছু একটা প্রবলেম সলিউশন ঠিকই হয়ে যাবে। বলতে থাকে মিস্টার ঝ্যাং এলে প্রবলেমের সলিউশন হয়ে যাবে, তার জন্য অপেক্ষা করতে হবে, সবই ঠিক আছে। এখন তার নিজের খারাপ লাগছে, কারণ এত চেষ্টার পর একটা পরিবারের কমতির জন্য এখানে তারা বিদ্যুৎ সংযোগ পাচ্ছে। সমস্ত গ্রামের লোকেরা এখানে সহ্য করতে হবে তাদের খারাপ দশা। মহিলা এখানে রেফুকে সান্ত্বনা দিয়ে জানিয়ে বলে যে মিস্টার ঝ্যাংকে চলে আসতে তারা নিশ্চয়ই এই প্রবলেমের কিছু একটা ফিগার আউট সলিউশন। দিকে আবার এখানে দেখানো হতে থাকে অসুস্থ বাচ্চাটির মা জিওয়ের খুদের অফিসে এসেছে তাদের থাকার জন্য রেজিস্ট্রেশন করার জন্য। এখানে সে ডেফুকে দেখতে গেলে প্রথমে তাকে অভিবাদন জানায়, এখানে তার বাচ্চার কুশল মঙ্গল জিজ্ঞেস করে কি অবস্থা সেটা জানতে চায়। এখানে জিওয়ের বল আচ্ছা তো এখন ঠিক আছে, কিন্তু তার বাবা অসুস্থ হয়ে গেছে। বাবা হানচুইর কাছে একজন লোককে সে পাঠিয়েছে ওষুধ আনার জন্য। রেজিস্ট্রেশনের জন্য তার জায়গার নাম বলপুর। এখানে মনে পড়ে যে সুই হুয়ারও তো সেই কুশুই গ্রামে এই বিবাহ হয়েছিল নিউফু বলে ব্যক্তির সাথে। একই কথাটা এখানে ডেফুকে জিজ্ঞেস করলে জিওর বলতে থাকে সুই গ্রামে এখানে জিওয়ের ভীষণ ভালো বন্ধু ছিল সুই হুয়া। ভাগ্য বিরূপ তাদের অবস্থা এখন খুবই খারাপ। গ্রামের সব থেকে দরিদ্র পরিবার হয়ে গেছে, কারণ এখানে সুই হুয়ার পতি অ্যান ইউমফু এখন ডিসেবল। এখানে সে ধুলি চাপা পড়ে যাওয়া অ্যান ইউমফুর কথাও বটাও বলে যে সুই হুয়া আর বাকি সকলে ভেবেছিল অ্যান ইউমফু হয়তো মারা গেছে। এখানে হয় উল্টোটা, সে প্রাণে বেঁচে যায়, এখন ডিসেবল হয়ে গেছে, সে কোনো কাজই করতে পারে না। জিওয়ের এটা জানাতেও ভোলে না যে বিয়ের আগে সে ইউমফু লোকেদের থেকে কথা চেয়েছিল যে তাদের বাড়ির মধ্যে একটা বড় ওয়াটার সেলার থাকবে। বিয়ে হয়ে যাওয়ার পর সুই হুয়া বুঝতে পারে শ্বশুরবাড়ির লোকেরা তাকে মিথ্যে কথা বলেছিল। এই বিষয়টা তার স্বামী অ্যান ইউমফু পূরণ করার চেষ্টা করে, আর তারপরে এইসব বিপত্তি ঘটে। কথাগুলো শুনে এখানে ডেফুর ভীষণ খারাপ লাগে আর তার পুরোনো দিনের কথা মনে করতে থাকে। তখন সুই হুয়া এবং ডেফু দুজনেই ছোট ছিল, একসাথে ঘর বাঁধার দুজনেই স্বপ্ন দেখেছিল, কারণ তারা একে অপরের ফিলিংস এর বিষয়ে ভালোভাবে অবগত ছিল। একবার জিজ্ঞেস করেছিল সুই হুয়াকে যে সে যদি তার সাথে থাকে তাহলে তার লাইফ হয়তো অনেক বেশি কষ্টের হবে। তোর এখানে সুই হুয়া বলেছিল ডেফু যদি তার সাথে থাকে কোনো কঠিনতর পরিস্থিতি তার কঠিন মনে হবে না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুই হুয়া তার স্বামী আর সন্তানকে নিয়ে লাগাড়ি টেনে টেনে নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে ভিলেজের দিকে আসতে থাকছে। তার প্রচন্ড কষ্ট হচ্ছে, মধ্যে সে স্বামী আর সন্তানকে চিয়ার আপ করার জন্য গান গাইছে আর তার বাচ্চাকে বলতে থাকছে জিয়াওয়ান তারা খুব কাছে চলে
চলে এসছে, সে যেন ভয় না পায়। মানে আসলে সে 7 দিন 7 রাত ধরে একভাবেই চলেছে। রাতের বেলা শুধু এক জায়গায় থেমে থেমে টেন্ট লাগিয়ে, এরকমও সে এই কাজটা একইভাবে করে। একটা ছোট টেন্ট এই বড় মরুভূমির ওপর সে লাগায় এবং তার সাথে তার পরিবারকে নিয়ে থাকে। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে ডেফো এক জায়গায় যেতে হঠাৎ করে দূর থেকে আসতে একজনকে সে দেখতে পায়। এটা আর কেউ না, সুইহুয়া এবং তার পরিবার। সুইহুয়া তার বাচ্চা এবং স্বামীকে দেখে এখানে ডেফু ভীষণ খুশি হয়। তাদের বসতি এখানে স্থাপন করাবে তাদের গ্রামে, তারা ব্লেসিং হয়ে এসছে। এদিকে আবার দেখাতে থাকে যে ডেফু বাবা হানচুইকে দেখে বলতে থাকছে যে সুইহুয়া তাদের গ্রামে এসেছে, আমি এখানে বিকল এবং বাচ্চাটা একটু অসুস্থ এবং ছোট, খুবই দৈন্যদশা হয়ে গেছে তাদের। সমস্ত কাঠ এবং বাকি জিনিসপত্র নিচ্ছে আর গ্রামের কিছু লোকদের নিয়ে ছোট জায়গায় গিয়ে তারা তাদের বাড়ির ভিত তৈরি করে দিয়ে আসতে যাচ্ছে। হানচুই জিজ্ঞেস করে ডেফুকে, এখানে সুইহুয়ার তো এখানে কোনো কোটা নেই, তাহলে সেই গ্রামে কি করে আসতে পারে? তোরে ডেফু বলে তার বাবার বিষয়টা কি করে বলছে। সুইহুয়াকে সে মিস্টার ঝ্যাংয়ের কাছে নিয়ে যাবে আর কোটা করিয়ে দেবে এই গ্রামে, তাহলে জিনিসপত্র ঠিক হয়ে যাবে। এটাও জানাতে ভোলে না যে সুইহুয়া আর তার পরিবার তাদের গ্রামের এখানে ব্লেসিংস হয়ে এসছে। তার পরিবারের কোটা পূরণ হয়ে গেলে এখানে তাদের গ্রামে বিদ্যুৎ সংযোগ চলে আসবে। হানচুই এখানে তার ছেলের মুখের অবস্থা দেখে মনের ভেতর কি চলছে এরকম জিনিসটা বুঝতে পেরে অনেক কষ্ট নিয়ে এখানে ডেফুকে বলতে থাকে যে সুইহুয়াকে যেন অন্য গ্রামে সে বসতি বসে, জিনট্যান ভিলেজে যেন সে এখানে স্থাপন না করায় তার বাড়ি। যখনই এখানে বাবা সুইহুয়ার নাম নিয়ে উনি তার ছেলের মুখ উজ্জ্বল সে দেখেছে। বছর আগেও সে সুইহুয়ার পেছন স্কুল ছাড়তে গিয়েছিল, কারণ সুইহুয়ার বাবা তাকে পড়াশোনা করতে দেয়নি। মানে হানচুই ডেফুকে আটকে ছিল বললে সে হয়তো পড়াশোনা করে আজকে এই সরকারি বিভাগের কাজও পেত না। এটাও জানিয়ে দেয় সে শুধুমাত্র তার কাজটুকু করুক, লোকজনের কথা যেন বেশি সে চিন্তা না করে। সে এখানে সরকারের পাবলিক সার্ভেন্ট, লক্ষ্য উঁচু হওয়া উচিত, তার ভবিষ্যৎ উজ্জ্বল। ডেফু বলে তার বাবা ভুলে কি করে যাচ্ছে, একটা পরিবার হয়ে গেলেই তাদের এখানে গ্রামে বিদ্যুৎ সংযোগ চলে আসবে, তার ডিউটির মধ্যে পড়ে কাজ হিসেবে একটা বসত ঠিকঠাক ভাবে তৈরি করে দিতে। হানচুই বলতে থাকে সে যতক্ষণ আছে নির্বিশেষে সুইহুয়াকে এখানে বসতি করতে দেবেন না। বিষয়ে সে মিস্টার ঝ্যাংয়ের সাথেও কথা বলবে। উত্তরে এখানে ডেফু বলতে থাকে ভালো হয় যদি মিস্টার ঝ্যাংয়ের সাথে সে কথা বলে, কারণ সে ভালোভাবে যায় বাবার কথা থেকে এখানে বেশ গ্রামের বিদ্যুতের অভাব বিষয় নিয়ে ভালোভাবে দেখবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুইহুয়া যেখানে বসতি করার চেষ্টা করারই সেই জায়গায় এসে উপস্থিত হয়ে গেছে হানচুই। এখানে হানচুইকে দেখে ভীষণ খুশি হয়, তাকে স্বাগত জানায়, অভিবাদন জানায়। পতি আর বাচ্চা মেয়ের সাথেও পরিচয় করিয়ে তাকে কাছাকাছি করতে দেখে সে এখানে জানতে চাই কি হয়েছে। উত্তরে সুইহুয়া বলে 7 দিন 7 রাত ধরে তারা রাস্তার মধ্যে ছিল, বাচ্চাটার এখানে সর্দি গর্মি লেগে গলা ফুলে গেছে। এখানে ছোট জিয়ানওয়ানের গায়ে হাত দিয়ে হানচুই বলে যে তার একটু জ্বর আত্মীয় যেহেতু লেগে আছে সে ওষুধ দিয়ে দেবে, ওষুধ আর জল খেলেই বাচ্চাটা ঠিক হয়ে যাবে, বড় ব্যাপার না। উনি সেখানে দেখাতে থাকে যে ডেফু তার গ্রামের কিছু লোকজনকে সুইহুয়ার কাছে তার বাড়ি ফিক্স করার কাজে লেগে গেছে। যেতে যেতে এখানে ডেফুকে বলে দেয় হানচুই যে তার বাড়ি ভালোভাবে প্রস্তুত করে দিতে, কোনো যেন ফাঁক বা কমতি না থাকে। কথাটা শুনে এখানে ডেফু ভীষণ খুশি হয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুইহুয়াকে নিয়ে ডেফু মিস্টার ঝ্যাংয়ের কাছে এসে ডেফু এখানে রেজিস্ট্রেশনের জন্য সুইহুয়ার ফর্ম তৈরি করে মিস্টার ঝ্যাং 60তম পরিবার হিসেবে খুশি ফর্মের উপর সাইন করে সিলও করে দেয়। এটাও জানিয়ে দেয় সুইহুয়াকে যে তাদের গ্রামের ব্লেসিং হয়ে এসেছে, সেদিনের মধ্যেই তাদের গ্রামে বিদ্যুৎ সংযোগ চলে আসবে। বলতে থাকে কালকের মধ্যেই হয়তো পোল এসে লেগে যাবে গ্রামের মধ্যে, আর বাকি 6-7 দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগও তাদের গ্রামে চলে আসছে। পরে এখানে মিস্টার ঝ্যাং সুইহুয়াদের গ্রামের রিলোকেশনের সমস্ত বাড়ি দেখিয়ে থাকে যে একটা বাড়ি এখানে খালি আছে, যে এই জায়গাটাই যদি সুইহুয়াকে দেওয়া হয় তার কি কোনো আপত্তি আছে? উত্তরে সুইহুয়া বলে কোনো আপত্তি। এক বলে যে সেই বাড়ির উপর তাকে এখন ছাদ দিয়ে প্রমাণ করতে হবে বসতির জন্য এই জায়গাটা সে নির্ধারিত নিচ্ছে। সুইহুয়া কথা মতো এই কাজটাই করে ফেলে। এদিকে দৃশ্যে আবার দেখাতে থাকে যে ডেফু সুইহুয়াকে তার বাড়ি থাকার জন্য নির্ধারিত সেই জমিটা দেখিয়ে দিচ্ছে। বলতে থাকছে যে গ্রামের ব্যক্তিরা মিলে তো তার বাড়ির ভিত্ত তৈরি করে দেবে, পরে অন্যান্য মেটেরিয়ালস এবং ইটি পাথরের জন্য সুইহুয়াকে এখানে মেহনত করে উপার্জন করে বাকি বাড়ি প্রস্তুত করতে হবে। ডেফু ভীষণ খুশি হয় সমতল ভূমি এত বড় জায়গা দেখে। ডেফুকে বলতে থাকে এটা তার বাড়ি, তার নিজের জায়গা, এত সুন্দর জায়গায় এসে খুবই খুশি হয়েছে, ভীষণ ভালো লাগে। ডেফু এখানে ভীষণ ভাবে খুশি হয়ে যায় সুইহুয়াকে খুশি হতে দেখে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে বাও সুইওয়াং এবং গাওয়া কিছু বন্ধুদের নিয়ে একটি মালবাহী ট্রেন এখান দিকে যাচ্ছে। ট্রেনের ওপর তারা লাফিয়ে লাফিয়ে উঠে এখান থেকে কিছু মালপত্র নামিয়ে নেয়, এগুলো বিক্রি করে উপার্জন করার জন্য। এদিকে দৃশ্যে আবার দেখাতে থাকে যে এই বিষয়ে কোনোভাবে মেমিয়াও জানেন, অন্য পথে থাকার জন্য মালগাড়িকে যেতে দেখে চিৎকার করে করে হাত নাড়ছে বোঝানোর জন্য তাদের টাটা করছে। এদিকে দৃশ্য আবার এখানে দেখানো হতে থাকে যে ডেপা আর বন্ধুরা মিলে অন্য কিছু লোকেদের কাছে চুরি করা মাল বিক্রি করে তাদের থেকে টাকা নেয়। ওটা বলতে থাকে এভাবে যেন তারা সাপ্লাই দিতে থাকে, তারাও অনেক টাকা পাবে। এদিকে আবার দেখায় যে ডেবা এসে গাওয়া আর সুইওয়াংকে তাদের টাকার ভাগ দেয়। এখানে তাদের দুজনকে বলে দেয় যে শেষবারের মতো এই কাজটা করবে যেন এইসব বিষয়ে বাইরের কাউকে বাড়ির কোনো লোককে না জানায় কোনোভাবে। সুইওয়াং এবং গাওয়া ডেবাওকে জিজ্ঞেস করে যে মেমিও কোথায়, তাকে কেন দেখতে পাচ্ছে? মানে উত্তরে ডেবাও মিথ্যে কথা বলে তাদের দুজনকে যে
গ্রামে ফিরে যেতে এবং তার বাবা হানসুইকে সাহায্য করতে বিদ্যুতের সমস্ত পোল লাগানোর জন্য এখানে একা যাচ্ছে শহরের দিকে কিছু কাজপত্র খোঁজার জন্য। সুইওয়াং এবং গাওয়া তাকে বারবার প্রশ্ন করতে থাকলে যে সে একা কেন যাচ্ছে, কোনো উত্তর দেয় না, চলে যায় সেখান থেকে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে মিমিওকে নিয়ে এখানে ডেবাও এসেছে টাউনশিপ এরিয়াতে, তার কথা মতো তাকে সেখানে ডিপ ফ্রাইড প্যানকেক খাওয়াচ্ছে। মিমিও বলতে থাকছে গরম গরম জিনিসটা খেতে আরো বেশি ভালো লাগছে, আজকের দিনের মতো যদি প্রত্যেক দিন হতো খুব ভালো হতো। ওখানে হেসে মজা করে বলতে থাকছে সে তো এখানে থাকছে, যদি চায় যে আজকের দিনের মতো প্রত্যেকটা দিনই হবে তার। মিমিও বলতে থাকে ডেবাওকে সে তাকে মিথ্যে আস্ফলন দিচ্ছে। তোরে ডেবাও বলতে থাকে সে তো তাদের সাথেই থাকবে, সে দেখতে পাবে সে মিথ্যে আস্ফলন দিচ্ছে কিনা সত্যি। এখানে বড় একটা নিঃশ্বাস ছেড়ে মিমিও বলতে থাকে ডেবাও এই গ্রামে বসতি স্থাপন করার আগে তারা যখন তাদের গ্রামে ছিল এখানে তার বাবা 3 মাস পড়াশোনা করিয়েছে অথচ কোনো স্যালারি পায়নি। এটা জানাতেও ভোলে না যে তাদের গ্রামের ওখানে টাউনশিপ অথরিটিকে একদম অর্থশূন্য করে দিয়েছিল। সেখানে একটা দোকানে সেলসম্যানের কাজ করার জন্যই তাদের সেখানে ঘর চলেছিল। এখনো পর্যন্ত যা ঘর চলছে এটা তার টাকাতেই, তার সেভিংস এর জন্যই হচ্ছে। এরপর কি হতে চলেছে সে জানে না, সেখানে একটু প্যানিকও হয়ে আছে। বা ওখানে বলতে থাকে মেয়েদের জন্য এইসব জায়গায় খুব একটা ভালো কাজ নেই, তাকে নয় ঘরে থাকতে নয় নতুন কাজের জন্য একটু অপেক্ষা করতে। এখানে তার উপার্জন করা কিছু টাকা মেমিয়াওকে দিতেছে। মা বলে সে কখনো বলেনি সে তার থেকে টাকা নেবে, বা বলে সে যখন উপার্জন করবে তাকে ফিরিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। সে ছেড়ে এখানে মেমিয়া বলতে থাকে এটা তারই ভুল, তাদের ছোটবেলায় হুক খেলা উচিত হয়নি। এ যদি তার বাবার কথা শুনে আরো বড় স্কুলে পড়াশোনা করতে ডিফুর মতো কলেজে যে তাহলে এখন তার কাজ করে উপার্জন করা নিয়ে চিন্তা করতে হতো না, এভাবে না এইসব দিনগুলো দেখতে হতো। এই কথাটা শুনে ডেবাওয়ারের মনে ভীষণ খারাপ লাগে, তো এখানে সে মেমিয়াকে কোনো উত্তর দিতে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।